নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রামের নামে ক্ষমতায় এসেছিল যে দল, আজ সেই রামের ঘরেই চোর ঢুকেছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, চোরকে ধরার বদলে কেন পুরো ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? যে সন্ত মহন্তরা এতদিন বিজেপির হয়ে জয় শ্রীরাম বলে গলা ফাটিয়েছিলেন, তারাই আজ কেন বলছেন আরএসএস আর বিশ্ব হিন্দু পরিষদ সরে যাক মন্দির থেকে? অযোধ্যায় রামলালার ঘরে যদি চুরি হয়ে থাকে, তাহলে কে সেই রাবণ যে ভগবানের ঘরে ঢুকে পড়ল? আজকের এই ভিডিওতে আমরা খুলে দেখাবো কিভাবে একটা ধর্মীয় আন্দোলনকে রাজনৈতিক পুঁজি বানিয়ে ক্ষমতায় আসা একটা দল আজ নিজের হাতে তৈরি করা সেই ধর্মীয় ভিত্তির ভেতরেই বিদ্রোহের সম্মুখীন। ভাবুন তো একবার, যে ধর্মের নাম নিয়ে দেশের রাজনীতি চালানো হলো, যে ধর্মকে দাবার গুটি বানিয়ে বিরোধী স্বরকে ধর্মবিরোধী বা রাম বিরোধী তকমা দিয়ে চুপ করিয়ে দেওয়া হলো, সেই ধর্মের ভেতর থেকেই আজ জন্ম নিয়েছে এক নতুন বিরোধী শক্তি। এটা কোনো বিরোধী দলের তৈরি করা গল্প নয় বন্ধুরা, এটা তৈরি হয়েছে খোদ সেই মানুষদের হাতে যারা এতদিন বিজেপির সবচেয়ে বিশ্বস্ত ভোট ব্যাংক ছিলেন। রাম মন্দিরে চুরির ঘটনার পর থেকে যে ক্ষোভের আগুন জ্বলছে, তার কেন্দ্র মূলত দুটো জায়গায়। প্রথমত, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রধান সন্ত মহন্তরা, যারা এখন প্রকাশ্যে রাম জন্মভূমি মন্দির প্রশাসনে একটা নির্দিষ্ট সংগঠনের মানে আরএসএস এবং বিএইচপির অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের একচেটিয়া দখলদারির বিরুদ্ধে সরাসরি মুখ খুলছেন। কেউ ইশারায় বলছেন, কেউ সরাসরি নাম ধরেই আক্রমণ করছেন। দ্বিতীয়ত, অযোধ্যার সাধারণ মানুষ যারা প্রশ্ন তুলেছেন সেই একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়ে। এই পুরো ঘটনাটাকে বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে 2014 সালের পর মোদী সরকার ধর্মীয় ক্ষেত্রে কি ধরনের একটা কৃত্রিম ঐকমত্য তৈরি করেছিল। ধরে নেওয়া হয়েছিল মোদী বিজেপি বা আরএসএসকে নিয়ে দ্বিতীয় কোনো ভিন্ন মত থাকতেই পারে না, কিন্তু আজ সেই দেওয়ালে ফাটল ধরেছে। আর এই ফাটল এসেছে বাইরে থেকে নয়, একেবারে ভেতর থেকে। এই প্রসঙ্গে অভিনেতা অনুপম খেরের একটা বক্তব্য একটু খেয়াল করা খুবই দরকার। তিনি বলেছেন, ঘরে চুরি হলে চোরকে গালি দেওয়া উচিত, নিজের ঘরকে নয়। হিন্দু সমাজের এটা বোঝা উচিত। প্রশ্ন হলো, এখানে ঘর মানে কি? ঘর মানে আরএসএস, বিএইচপি আর বিজেপি। আর এই ঘরের অভিভাবক কারা? প্রধানমন্ত্রী আর আরএসএস প্রধান মোহন ভগবত। এই ঘরের বিষয় তত্ত্বটা আসলে একটা কৌশল। মন্দিরের কেলেঙ্কারিকে অভ্যন্তরীণ বিষয় বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা, কিন্তু সাধারণ মানুষ এটাকে অন্যভাবে পড়ছেন। যারা দোষী, ঘরের সম্মান বাঁচানোর নামে তাদেরকেই কি আড়াল করা হচ্ছে না? আর বন্ধুরা, এখানেই আসল কথাটা। যদি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব রাজনৈতিক ঝুঁকি নিয়ে এই চুরির বিষয়টা প্রকাশ্যে না আনতেন, তাহলে এই ঘটনা হয়তো নিঃশব্দে চাপা পড়ে যেতে পারত। অখিলেশজির বিবৃতির পরই খবরটা আগুনের মতো ছড়িয়ে যায়, আর বিজেপির নিজস্ব সমর্থকরাও প্রশ্ন করতে শুরু করেন, মন্দিরের জবাবদিহিতা আছে তো? বিজেপি নেতারা তখন বারবার বলতে থাকেন, এটা ঘরের কথা, ঘরের মানুষ নিজেরাই মিটিয়ে নেবেন। রাম আমাদের মর্যাদা শিখিয়েছেন, বিরোধীদের উস্কানিতে পা দেবেন না। কিন্তু এই বয়ানের মধ্যেই একটা গভীর অস্বস্তি স্পষ্ট, কারণ তারা জানেন এতদিন যত সাফাই দেওয়া হয়েছে তার একটাও কিন্তু মানুষের মনে পুরোপুরি বিশ্বাস তৈরি করতে একেবারে পারেনি। এবার আসি বন্ধুরা আসল জায়গায়। তারা এই বিদ্রোহের মুখ। জ্যোতির্মঠের শঙ্করাচার্য অম্বি মুক্তেশ্বরানন্দ সরস্বতীর লাগাতার বিবৃতি দিয়ে বর্তমান মন্দির ট্রাস্ট সম্পূর্ণ ভেঙে দেওয়ার দাবি তুলেছেন। তার সরাসরি প্রশ্ন, ট্রাস্টের ভেতরে আরএসএস এর লোকেরা কেন বসে আছেন? তাদের ওখানে কাজটাই বা কি? নির্মোহী আখড়ার প্রধান মহন্ত দীনেন্দ্র দাস রাম জন্মভূমি রামলালার অন্যতম প্রধান পক্ষকার। তিনি কড়া ভাষায় বলেছেন, রামলালার ঘরে চুরি মানে রাক্ষসরাজ রাবণ সেখানে পৌঁছে গেছে। তার আক্ষেপ, ট্রাস্টের শিক্ষক পদাধিকারীরা তাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেননি, কারণ সম্ভবত তিনি আরএসএস বা বিজেপির নির্দিষ্ট মতাদর্শের লোকই নন। অথচ আদালতের রায় স্পষ্ট বলা ছিল, নির্মোহী আখড়াকে যথাযথ প্রতিনিধিত্ব দিতেই হবে। হনুমানগড়ির মহন্ত ধর্মদাস আরেক পক্ষকার। তিনি দাবি তুলেছেন, মন্দিরের পরিচালনা রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে না রেখে ঐতিহ্যগত মহন্তই ব্যবস্থা অনুযায়ী চালানো হোক। এটা কিন্তু নতুন কথা নয় বন্ধুরা। 2021 সাল থেকেই তিনি ট্রাস্টের বিরুদ্ধে চুরি ও লুটের অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগও দিয়েছিলেন, কিন্তু তখন এই নিয়ে কোনো হইচই হয়নি, কারণ তখন ধর্মীয় ক্ষেত্রের উপর বিজেপি আরএসএস এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম ছিল। কোনো ভিন্ন মত বাইরে আসতে একেবারেই দেওয়া হতো না। বন্ধুরা একবার ভাবুন তো,
2014 কিংবা 2019 সালে কেউ মুখ খোলার সাহসী পেতেন না। 2024-এ মন্দিরের জমকালো উদ্বোধনের পরও সবাইকে চুপ করে দেওয়া হয়েছিল। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন বিজেপির ক্যাডারে পরিণত হয়েছিল, একই স্ক্রিপ্ট আওড়াচ্ছিল। কিন্তু মন্দির কাণ্ডের পর সেই রাজনৈতিক চাবুকটাই সন্তরা ধরে ফেলেছেন, যা দিয়ে এতদিন তাদের নিয়ন্ত্রণ করা হচ্ছিল। আর একা লড়ছেন সন্তোষ দুবে, অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে প্রতিদিন ইন্টারভিউ দিচ্ছেন, ট্রাস্ট এবং আরএসএস এর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, এমনকি নিজের জীবনের ঝুঁকির কথাও বলেছেন, যা আগেই কল্পনা করা যেত না। আজ সেটা বড় বড় সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে যাচ্ছে। এবার একটা জিনিস লক্ষ্য করুন, যখনই কোনো বিরোধী দল রাম মন্দির নিয়ে প্রশ্ন তোলে, বিজেপির সঙ্গে সঙ্গে তাদের রামদ্রোহী বা ধর্মদ্রোহী বলে আক্রমণ করে। কিন্তু যখন খোদ অযোধ্যার সন্তরা, স্থানীয় মানুষেরা আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তোলেন, তখন বিজেপি কিন্তু সম্পূর্ণ নীরব অবস্থানে। বন্ধুরা, মহন্ত ধর্মদাসের মতো বিশিষ্ট সন্তকে রামদ্রোহী বলার সাহস কি বিজেপির আছে? আরেকটা মজার তথ্য, নাম মন্দির আন্দোলনের সময় বিএইচপির বিরুদ্ধে অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে চাঁদা আত্মসাতের অভিযোগ উঠেছিল, যা তখন চাপা দেওয়া হয়েছিল। আজ সেই পুরনো ঘটনাগুলো নতুন করে সামনে আসছে। মনে হচ্ছে অনেকেই যেন একটা দিনের অপেক্ষায় ছিলেন, যেদিন তারা এই একচেটিয়া নিয়ন্ত্রণের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ উগরে দিতে পারবেন। একটি সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী সন্তরা অভিযোগ তুলেছেন, মন্দিরের ঐতিহ্যবাহী রামনন্দী সম্প্রদায়ের রীতি অনুযায়ী পুজো হচ্ছে না, বহু ধর্মীয় মানদণ্ড লঙ্ঘিত হচ্ছে। জবাবে ট্রাস্টের কোষাধ্যক্ষ আশ্বাস দিয়েছেন, আগামী 2-3 মাসে সংস্কার করা হবে। অর্থাৎ শুধু আর্থিক দুর্নীতি নয়, ধর্মীয় রীতিনীতি নিয়েও সন্দের মধ্যে গভীর অসন্তোষ রয়েছে। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখা দরকার। অযোধ্যায় হাজার হাজার সাধু সন্ত আছেন, কিন্তু ক্যামেরায় আমরা মাত্র 2-4 জনকে দেখি। যেদিন ক্যামেরা সত্যিকারের সাধারণ সন্তদের দিকে ঘুরবে, সেদিন বিরোধের আসল চেহারাটাও হয়তো সামনে আসবে। এই চাপা ক্ষোভ অনেক দিন ধরেই ছিল, আর তার প্রমাণ আমরা পেয়েছি 2024-এর লোকসভা নির্বাচনে। যে বছর রাম মন্দিরের জমকালো উদ্বোধন হলো, ঠিক সেই বছরই অযোধ্যার মতো ঐতিহাসিক আসনে বিজেপি হেরে গেল। কোনো শোরগোল ছাড়াই নীরবে অযোধ্যার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করলেন, আর সমাজবাদী পার্টির অধবেশ প্রসাদ নতুন নায়ক হিসাবে উঠে এলেন। এরপরেও অযোধ্যাবাসী অপেক্ষা করছিলেন, বিজেপি কি এই হার থেকে শিক্ষা নেবে, মন্দিরের ওপর থেকে একচেটিয়া নিয়ন্ত্রণ সরাবে। কিন্তু সেটা হয়নি বন্ধুরা। উল্টে নগর উন্নয়নের নামে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে, যা তাদের আরও রাজনৈতিকভাবে বিরোধী করে তুলেছে। মিল্কিপুর উপনির্বাচনে জালিয়াতির অভিযোগ উঠলেও সরকার তা গায়ে মাখেনি, বরং নিজেদের জয়কে বিশাল জয় বলে প্রচারও করেছে। কিন্তু ক্ষোভের প্রক্রিয়া এখনো থামেনি বন্ধুরা। আজ সেটা মন্দির কাণ্ডের মধ্য দিয়ে বিস্ফোরিত হতে আছে। মন্দির কাণ্ডের প্রায় 1 মাস পর আরএসএস বুঝতে পারে নীরবতা ভাঙা অবশ্যই দরকার। আরএসএস এর দত্তাত্রেয় হোসা বলে সমগ্র হিন্দু সমাজের কাছে ধৈর্য এবং সংযমের আবেদন জানান, আর হুঁশিয়ারি দেন হিন্দু বিরোধী শক্তিরা যেন এই সুযোগ কাজে না লাগাতে পারে। এই অনুকূল আবেদনই প্রমাণ করে ধর্মীয় জনভিত্তির ভেতরে জন্ম নেওয়া এই ক্ষোভ বিজেপি আরএসএসকে কতটা বিচলিত করেছে। আর এই প্রতিবাদের চাপেই একটা অদ্ভুত জিনিসও ঘটে। রাম মন্দিরের চুরিকে যখন ঘরের বিষয় বলে অবহেলা করা হচ্ছিল, ঠিক তখনই উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরেও কিন্তু চুরির খবর আসে। এবার বিজেপি বুঝে যায় পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে, তাই বদ্রীনাথের ঘটনায় মুহূর্তে এফআইআর দায়ের হয় এবং মুখ্যমন্ত্রী নিজে বিবৃতি দেন, তদন্ত কমিটি গঠনও হয়। অথচ তুলনা করুন বন্ধুরা, 2023 সালে যখন কেদারনাথ মন্দিরে সোনার বদলে তামা ব্যবহারের প্রায় 125 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল, তখন প্রশাসন তড়িঘড়ি তদন্ত করে মন্দির কমিটিকে ক্লিন চিট দিয়ে দেয়। উল্টে বলা হয় মন্দিরের সম্মানহানির চক্রান্ত হচ্ছে। কিন্তু এবার যখন আরটিআই এর মাধ্যমে প্রকাশ এলো যে ভক্তদের দানের টাকা রাজনৈতিক নেতাদের পেছনে খরচ হচ্ছে, তখনই মন্দির কমিটি নড়ে চড়ে বসে এবং অভিযুক্ত ব্যক্তিগত সহকারীকে বরখাস্ত করে। আর অযোধ্যায় রাম মন্দিরের মতো স্পর্শকাতর জায়গায় এফআইআর হতে সময় লেগেছিল 18টা দিন। ট্রাস্টের 2 শীর্ষ কর্মকর্তার ইস্তফা দিতে লেগেছিল প্রায় 1 মাস। এই বিলম্বই বলে দেয় ক্ষমতার অলিন্দে কেউ একজন ঠিকই টের পাচ্ছিলেন জনরোষ বাড়লে বিজেপির পায়ের তলার মাটি হয়তো সরে যেতে থাকবে।
বন্ধুরা, মন্দির নির্মাণ কমিটির সাথে যুক্ত নৃপেন্দ্র মিশ্রের পুরনো ইতিহাসও এখন খোঁচা খাচ্ছে। আরএসএস ঘনিষ্ঠ একজন ফেসবুকে অভিযোগ করেছেন নৃপেন্দ্র মিশ্র নাকি রাম জন্মভূমি আন্দোলনের সময় নিরীহ রাম ভক্তদের ওপরে গুলি চালানোর নির্দেশে যুক্ত ছিলেন। সন্তোষ দুবেও একই দাবি করেছেন, অথচ এতদিন শুধু প্রয়াত মুলায়ম সিং যাদবকেই এর জন্য দায়ী করা হয়েছে। এখন প্রশ্ন হলো, নৃপেন্দ্র মিশ্রকে হঠাৎ কেন টার্গেট করা হচ্ছে? এর উত্তর খুঁজলে সরাসরি পৌঁছতে হয় আরএসএস আর বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছেই। যোগী আদিত্যনাথ প্রায় ভাষণে সমাজবাদী পার্টির আমলে কারসেবকদের ওপর গুলির প্রসঙ্গ একেবারে টেনে আনেন। এই পুরনো স্মৃতি বারবার সামনে আনার পেছনে সম্ভবত উদ্দেশ্য একটাই, নৃপেন্দ্র মিশ্রের ইতিহাসকে সামনে এনে সমাজবাদী পার্টিকে বিতর্কে ফেলা। নৃপেন্দ্র মিশ্র নিজে অবশ্য বলেছিলেন, গুলি চালানোর সিদ্ধান্ত মুলায়ম সিং যাদবের ছিল না, ছিল জেলা প্রশাসনের। প্রশাসনিক নিয়মে মুখ্যমন্ত্রী নীতিগত নির্দেশ দেন, চূড়ান্ত লিখিত আদেশ দেন মুখ্য সচিব, আর তখন সেই পদে ছিলেন নৃপেন্দ্র মিশ্র নিজেই। তাহলে প্রশ্ন ওঠে, মোদী সরকার মুলায়ম সিং যাদবকে পদ্মবিভূষণ আর নৃপেন্দ্র মিশ্রকে পদ্মভূষণ কেন দিল, যদি তারাই কারসেবকদের ওপরে গুলি চালানোর জন্য দায়ী হয়ে থাকেন? এই প্রশ্নের স্পষ্ট জবাব আরএসএস, বিজেপি বা বিশ্ব হিন্দু পরিষদের কারোর কাছে নেই। এই ক্ষোভ শুধু অযোধ্যায় সীমাবদ্ধ একেবারে নেই বন্ধুরা। মথুরার সৌন্দর্যায়ন প্রকল্প নিয়েও সন্ত সমাজের একাংশ বিক্ষুব্ধ। বারাণসীতে জ্ঞানব্যাপী করিডোর নির্মাণের সময়ও স্থানীয় মানুষের ক্ষোভ দেখা গেছিল, কিন্তু ক্ষমতার ভয় সেদিন হয়তো সবাই চুপ ছিলেন। জ্যোতিষপীঠের শঙ্করাচার্য যখন সরকারের বিরুদ্ধে লাগাতার কথা বলতে শুরু করলেন, তখন তার বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হলো। ঠিক যেভাবে রাজনৈতিক বিরোধীদের সিবিআই ইডি দিয়ে চুপ করানো হয়, একই কৌশল ধর্মীয় ক্ষেত্রেও প্রয়োগ করা হয়েছিল। কিন্তু রাম মন্দিরের এই মহাপাপের পর সাধু সন্তরা সেই ভয়ের প্রাচীর ভেঙে মুখ খুলতে শুরু করেছেন। বন্ধুরা, আজকের এই পুরো প্রতিবেদনটাকে তিনটি কেন্দ্রে ভাগ করে দেখা যায়। ধর্মীয় প্রতিষ্ঠান, ভেতরের বিদ্রোহ, বিজেপির নিজস্ব সমর্থক গোষ্ঠীর ভেতরে সংশয়, আর সংঘ পরিবারের অভ্যন্তরীণ ফাটল। অনেকে মোদির নির্বাচনী সাফল্যকে হিন্দু ঐক্যের ফল বলে প্রচার করেন, কিন্তু সেই ঐক্যের ভেতরে ফাটলগুলো কেউ দেখতে চান না। হাজারটা ধর্মীয় প্রতিষ্ঠানের লক্ষ্য এক হতে পারে, কিন্তু তাদের অর্থনৈতিক সামাজিক স্বার্থ ভিন্ন, আর সেই স্বার্থের সংঘাতই আজ প্রকাশ্যে চলে এসেছে। বিজেপি ভালো করেই জানে তাদের রাজনৈতিক শক্তির আসল উৎস অর্থনীতি বা প্রশাসন নয়, ধর্মীয় আবেগ। ধর্মের কারণে মানুষ সরকারের সব ব্যর্থতা ক্ষমা করে দেয়, কিন্তু যদি সেই ধর্মীয় ক্ষেত্রের ভেতরেই বিদ্রোহ দেখা দেয়, যদি অন্ধ সমর্থকরাও প্রশ্ন তুলতে শুরু করে, তাহলে পুরো রাজনৈতিক কাঠামোটাই নড়ে যেতে পারে। শেষ কথা একটাই, এই ঘটনাকে কোনো আসন্ন নির্বাচনের ফলাফলের সঙ্গে মিশিয়ে দেখার একেবারে দরকার নেই। নির্বাচন এখন অন্য কৌশলে জেতা যায়, কিন্তু দেশের ধর্মীয় জনভিত্তি যদি সরকারের সততা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে, তাহলে বন্ধুরা সেই নৈতিক পরাজয় কোনো নির্বাচনী জয় দিয়ে ঢাকা যায় না। রাম মন্দিরে চুরি যদি মহাপাপ হয়, তাহলে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া কোনো পুণ্যের কাজ নয়। আপনার কি মনে হয় এই বিদ্রোহ সত্যি বিজেপির ধর্মীয় ভিত্তিতে ফাটল ধরাবে, নাকি ক্ষমতার জোরে আবার সব চুপ করিয়ে দেওয়া হবে? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।